ঢাকা শহরের একদম বুড়িগঙ্গার তীরে গোলাপি রঙের এই বিশাল প্রাসাদটা চেনেন না এমন মানুষ বোধহয় কমই আছেন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম ঐতিহাসিক এক দৃষ্টিনন্দন নিদর্শন আহসান মঞ্জিলের সামনে। এক সময় যেখান থেকে পুরো ঢাকার নবাবী শাসন পরিচালিত হতো, আজ আমরা ঘুরে দেখব সেই নবাবদের অন্দরমহল, জানাবো এর পেছনের দারুণ সব ইতিহাস, দেখব নবাবী আমলের ব্যবহৃত জিনিসপত্র, আর একই সাথে আপনাদের জানাবো এখানে আসতে হলে টিকিট কত, কিভাবে আসবেন এবং ভিতরের পরিবেশটা এখন কেমন। এ হচ্ছে আহসান মঞ্জিলের গেট। বন্ধুরা, এই সামনে থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করার পরে আপনারা আহসান মঞ্জিলে প্রবেশ করতে পারবেন। আর এটা ঢাকা সদরঘাটে অবস্থিত, একদম বুড়িগঙ্গা নদীর পাশেই। আপনারা সদরঘাট গ্রামে যে কোনো গাড়িতেই এখানে আসতে পারবেন। এখানে হচ্ছে অনলাইনে টিকিট কাটার সুযোগ আছে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন টিকিট কাটতে পারবেন। আর এখানে হচ্ছে টিকিটের মূল্য দেওয়া আছে প্রাপ্তবয়স্ক 40 টাকা, শিশু 3 থেকে 12 বছর পর্যন্ত 20 টাকা, সার্কভুক্ত দেশ থেকে আসলে 300 টাকা, আর অন্যান্য বিদেশি পড়ানোর জন্য 500 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা দুইটা টিকিট কাটলাম, 40 টাকা করে নিয়েছে। তো এখন ফাইনালি প্রবেশ করব আহসান মঞ্জিলের ভিতরে, আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। চলুন যাও বন্ধুরা, এটি হচ্ছে আহসান মঞ্জিলের মেন গেট। তো আমরা এই গেট দিয়েই প্রবেশ করেছি আহসান মঞ্জিলে। আপনারা এই গেট দিয়ে প্রবেশ করবেন আহসান মঞ্জিলে। তো এটা হচ্ছে ঠিক আহসান মঞ্জিল। এখানে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। এখানে যদি কোনো ক্যামেরা নিয়ে ভিতরে অ্যালাউ করে না, ভিতরে আসতে দেয় না। শুধু আসতে পারবেন এই বাহির থেকে। আপনি যদি থাকেন, এটা হচ্ছে মূলত একটা মিউজিয়াম, ভিতরে একটা মিউজিয়াম আছে মঞ্জিলের ভিতরে। এই মিউজিয়ামে যদি ভিতরে প্রবেশ করতে চান তাহলে কোনো প্রকার ব্যাগ বা কোনো প্রকার ক্যামেরা এরা অ্যালাউ করছে না। সেক্ষেত্রে এটা আপনাকে বাইরে কাউন্টার আছে, সেখানে রেখে আসতে হবে। আর যদি শুধু বাইরে থাকেন, ভিতরে যদি না প্রবেশ করেন, তাহলে আপনারা অবশ্যই ক্যামেরা বলেন বা ব্যাগ বলেন, যে কোনো গ্যাজেট আপনারা নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে কোনো প্রকার হ্যাসেল পোয়াতে হবে না বা কোনো কাউন্টারে এটা জমা দিয়ে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। তো আমি এই মুহূর্তে হয়তো ভিতরে প্রবেশ করব না, কারণ এর আগে অনেকবার করেছি আর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, আর ছবিও তুলতে দেয় না। তো এই কারণে আর ভিতরে প্রবেশ করা যাচ্ছে না দেখে আমি ব্যাগ এবং ক্যামেরাটা নিয়ে আসতে পেরেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহসান মঞ্জিল। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুল আহসান মঞ্জিলের ভিউ। তো পাশে আরেকটা নিদর্শন আছে। তো আমরা একটু উপরে উঠে দেখার চেষ্টা করব যে আহসান মঞ্জিলের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করব। এখানে অনেক দর্শনার্থী এসছেন, তারা ছবি তুলছেন। অনেক ফটোগ্রাফার আছেন, তারাও ফটো তুলে দিচ্ছেন। ভাই, ফটো কত করে? 10 টাকা পার পিস করে তারা ফটো তুলে দিচ্ছেন। তো চাইলে আপনারা তাদের থেকে ফটো তুলে নিতে পারবেন। তো আমি আস্তে আস্তে উপরে উঠলাম, প্রায় উঠেই পড়েছি। এখন একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, আর হয়তো আহসান মঞ্জিলের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর কি। এটা হচ্ছে ল্যাম্প, রাতের বেলা এটা পরে। এই হচ্ছে আহসান মঞ্জিল। আগে কালারটা আরও সুন্দর ছিল, বাট কালারটা এখন এই মুহূর্তে সংস্কার না করার কারণে কালারটা একটু ড্যাম হয়ে গেছে। সংস্কারটা এই মুহূর্তে করছে না, তবে হয়তো সংস্কার করবেন কর্তৃপক্ষ। এই হচ্ছে ফুল আহসান মঞ্জিলের ভিউ। তো এই সামনেই দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের সামনেই, একদম আহসান মঞ্জিলের সামনেই হচ্ছে সদরঘাট। এই সদরঘাটে এখানে ঘুরতে আসলে আপনারা সদরঘাটটাও এক্সপ্লোর করতে পারবেন। হয়তো ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগার মতো একটা জায়গা। আর প্রত্নতাত্ত্বিক যতগুলো নিদর্শন আছে আমার কাছে, প্রত্নতাত্ত্বিক প্রত্যেকটা নিদর্শনে আমার কাছে আকর্ষণীয়। আমাকে ভাবায় যে তখন ছিল না এত প্রযুক্তি, ছিল না কোনো কিছু, তারপরেও এত সুন্দরভাবে স্ট্রাকচার দাঁড় করিয়েছে তারা। আর এখন অনেকগুলো প্রযুক্তির পরেও এখন বিভিন্ন স্ট্রাকচার ধসে পড়ে যাচ্ছে। আর এগুলো না ভূমিকম্পে ধসছে না কোনো কিছুই। তখন হয়তো কোনো বৈজ্ঞানিকভাবে প্রযুক্তি ছিল না, তারপরেও
তারা কিভাবে করেছেন আর এখন কেন তারা এত প্রযুক্তি থাকা সত্ত্বেও পারেন না, এটা আমার একটা প্রশ্ন বা এটা আমার একটা কৌতূহল বলতে পারেন। বন্ধুরা, এই যে চোখ ধাঁধানো প্রাসাদটা দেখছেন, এর ইতিহাস কিন্তু প্রায় 300 বছরের পুরনো। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে 1740 সালের দিকে এই জায়গাটি আসলে ছিল শেখ ইনায়েতুল্লাহ নামের এক জমিদারের রংমহল। পরবর্তীতে তার ছেলের কাছ থেকে এই জায়গাটি কিনে নেন ফরাসি বণিকরা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য। বন্ধুরা, তাহলে ফরাসিদের কাছ থেকে এটি নবাবদের হাতে এলো কি করে? সাল 1830 ঢাকার খাজা আলিমুল্লাহ এই ফরাসি কুটিরটি কিনে নেন এবং নিজে থাকার মতো করে সংস্কার করেন। তবে এই প্রাসাদকে আজকের এই রূপ যিনি দিয়েছেন তিনি হলেন তার ছেলে নবাব আব্দুল গনি। সাল 1872 নবাব আব্দুল গনি এই প্রাসাদটি নতুন করে নির্মাণ করেন এবং তার প্রিয় ছেলে নবাব আহসান উল্লাহ এর নাম অনুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল। জানেন কি, এই মঞ্জিল শুধু নবাবদের থাকার জায়গা ছিল না, এটি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। 1985 সালে বাংলাদেশ সরকার এই ঐতিহাসিক ভবনটি অধিগ্রহণ করে এবং 1992 সালে একে চমৎকার জাদুঘর হিসেবে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করেন। আহসান মঞ্জিলের ভেতরে আপনারা একটা ক্যান্টিন পেয়ে যাবেন, একদম সিঁড়ির নিচে এই ক্যান্টিনটা অবস্থিত। এই ক্যান্টিনে আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন। ক্যান্টিন ভাইয়ের সাথে একটু কথা বলবো। এখানে আপনার মূলত কি কি ধরনের আইটেম পাওয়া যায়? এখানে অনেক ধরনের ঠান্ডা ড্রিঙ্কস জাতীয় আইসক্রিম আছে, চিপস আছে, বিভিন্ন ধরনের চিপস, চকলেট। এগুলো কি বাইরে যে দাম সেই দামই না একটু দাম বেশি? এর থেকে 5 টাকা 2 টাকা বেশি, একটু বেশি, একটু এক্সপেন্সিভ হয়। সো আপনারা যদি আহসান মঞ্জিল আসার পর কারোর কোনো কিছু খাবারের প্রয়োজন হয়, পানি, জুস, ড্রিঙ্কস বা বিস্কিট বা কেক, এনিথিং লাইট জাতীয় খাবার আপনারা খেতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন এই এরিয়াটা কিন্তু ধূমপান মুক্ত এলাকা। আপনারা কেউ এসে আবার ওই মানে ধরিয়ে বসেন না, যেমন আমাদের একটা অভ্যাস আছে, আমরা বিমানের ভিতরে গিয়েও ধরাতে চাই, এরকম রেকর্ড আছে আমাদের, বুঝছেন? এটা করবেন না কিন্তু। আপনি এখানে ছবি তুলে থাকেন? জি। এখন কত কত টাকা করে এগুলো পার পিস? 5 পিস 10 টাকা করে। পার পিস 10 টাকা করে। 10 টাকা করে। সর্বনিম্ন কটা তুলতে হবে? সর্বনিম্ন 10 পিস। 10 পিস, মানে 10 পিসের নিচে কেউ তুলতে পারবে না? না, 10 পিস নিচে তুলি না। প্রিয় বন্ধুরা, আহসান মঞ্জিলের ঠিক সামনেই বুড়িগঙ্গা নদী। আপনাদেরকে যদি একটু দেখাই, সামনে হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা নদীটা আপনারা চাইলে এই আহসান মঞ্জিলের সাথে এক্সপ্লোর করতে পারবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে পুরো আহসান মঞ্জিল, কি অপরূপ নিদর্শন। এখানে প্রতিনিয়তই পর্যটকের ভিড় লেগে থাকে, প্রতিনিয়তই পর্যটকরা আসেন, কিন্তু কিছু কিছু মানুষের কারণে আমাদের পর্যটন খাতের সৌন্দর্যটা নষ্ট হয়। যারা ফরেনার আসেন তারা আমাদের দিক থেকে একটু নেগেটিভ মাইন্ড তারা করে থাকেন। তার কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা করতে অভ্যস্ত, পছন্দ করি। এই দেখুন, টিস্যুগুলো ব্যবহার করেছে, জুসগুলো খেয়েছে, এখানে সেখানে ফেলে রেখেছে, এরকম অসংখ্য জিনিস যে যার মতো জায়গায় ফেলে রেখেছেন নিজ দায়িত্বে আর কি। কতটা মানে অসভ্য আমরা হলে এরকমটা করতে পারি। সবাইকেই বলছি তা না, তো আমাদের অনেকেই আমরা এরকম মাইন্ডেড আর কি। ভেতরে ঢোকার পর আপনি যেন সরাসরি টাইম ট্রাভেল করে 19 শতকে চলে যাবেন। আহসান মঞ্জিলকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। পূর্ব পাশের গম্বুজওয়ালা অংশকে বলা হয় রংমহল, আর পশ্চিম পাশের আবাসিক অংশকে বলা হয় অন্দরমহল। বন্ধুরা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এই ভবন থেকে এই ভবনে যাওয়ার জন্য এখানে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছেন, যেটা হয়তো বাইরে থেকে কিছু দেখা যায় না, জানলা দিয়ে আটকানো। এই ভবন থেকে ওই ভবনে যাওয়ার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা ছিল, এটা আপনারা দেখতে পেলেন। এটা হচ্ছে আহসান মঞ্জিলের পিছনের সাইড। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের ঠিক পিছনের সাইড। তো আমরা পিছনের সাইড, এটার ভিতরেও মিউজিয়াম। তো
চেষ্টা করব হয়তো কিছু ফুটেজ যদি নিয়ে আপনাদের দেখানো যায়। হয়তো সবগুলো দেখানো পসিবল হবে না, কারণ ক্যামেরাটা মূলত হচ্ছে মিউজিয়ামের ভিতরে অ্যালাউ না। তো এই হচ্ছে গ্যালারি, এখান দিয়ে মূলত আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামে যেতে পারবেন। আচ্ছা ভাই, মিউজিয়ামটা কয়তলা পর্যন্ত? দুইতলা পর্যন্ত আছে এই মিউজিয়ামটা। আপনারা চাইলে মিউজিয়ামে যেতে হবে। মিউজিয়ামে যাওয়ার জন্য আলাদা কোনো টিকিট কাটতে হয় না? ওই টিকিটে আপনারা মিউজিয়ামে যেতে পারবেন। বন্ধুরা, এই মিউজিয়ামের মধ্যে রয়েছে মোট 23টি গ্যালারি। এই লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি নিয়ে এখানে প্রবেশ করা যায় আর কি কি নিয়ে হয়তো প্রবেশ করতে পারবেন না। এই লিস্টে যেখানে আপনারা দেখতে পাবেন নবাবদের ব্যবহৃত সকল আসবাবপত্র এবং ডাইনিং রুমের বিশাল টেবিল থেকে শুরু করে খাট, চেয়ার, সকল কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। এর সাথে দেখতে পাবেন সৈনিকদের ব্যবহৃত ঢাল, তলোয়ার আর বড় বড় রাজকীয় সাজের আয়নায় চোখ জুড়িয়ে যাবে। সেই সাথে আরও দেখতে পাবেন চিত্রশিল্পীর নিপুণ হাতের কারুকার্যে অঙ্কিত সকল রাজাদের তাদের বংশের সকলের চিত্রপট, এবং আরও দেখতে পাবেন মিউজিয়ামের অপরূপ সৌন্দর্য। মিউজিয়ামের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি। এটা মূলত খোলা থাকে শনিবার থেকে বুধবার পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শুক্রবার দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা পাবেন। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন প্রতি বৃহস্পতিবার, এছাড়াও প্রতি সরকারি ছুটির দিনে এটি বন্ধ থাকে। ব্যস্ত এই ঢাকা শহরের যান্ত্রিকতার মাঝে ইতিহাসের পাতায় ঢাকা এই আহসান মঞ্জিল আমাদের মনে করিয়ে দেয় আমাদের অতীত ঐতিহ্যের কথা। যারা এখনও আসেননি তারা কোনো একটা সময় করে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে ঘুরে আসতে পারেন এই অপরূপ সৌন্দর্যের আহসান মঞ্জিলে। বন্ধুরা, ঢাকা সদরঘাটগামী যে কোনো বাসে আপনারা এখানে চাইলে আসতে পারেন। যারা নৌপথে আসবেন বরিশাল চাঁদপুর থেকে, তারা লঞ্চে সরাসরি সদরঘাটে এসে সেখান থেকে পায়ে হাঁটার দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এই রাজপ্রাসাদে পৌঁছে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে এসে এক ব্যতিক্রম ধরনের আয়োজন চোখে পড়ল। চলুন জেনে নেওয়া যাক এটি আসলে মূলত কি হচ্ছে এখানে। এটি কি শুধু একটি খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো এক মহৎ উদ্দেশ্য? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আহসান মঞ্জিলের ঠিক সামনে যে ফাঁকা মাঠটা, সেখানে কিন্তু এখানে দেখছি একটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করা হয়েছে, যেটা হচ্ছে কি পারপাসে বা কি থেকে আসছেন এই বিষয়ে যদি একটু বলতে। আচ্ছা, আমরা হচ্ছে বিডি ক্লিন। ওকে। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। ওকে। 2016 সালের 3 জুন থেকে আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জি, খুবই ভালো। তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে আমরা কাজ করি। এবং আজকে বিডি ক্লিন ঢাকা টিম আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলে যে পর্যটকরা আছে, যে দর্শকরা আছে, তারা এখানে প্রচুর ময়লা করে। এবং আপনি দেখবেন যে পুরো মাঠে একটু পরে ময়লা, এত ময়লা হবে যে একটু পরে মনে হবে যে এখানে হয়তো অন্য কোনো অনুষ্ঠান হয়ে গিয়েছে। বা সবাই এখানে ঘুরতে আসে, সেই ঘোরার জায়গা থেকে মানুষ এত ময়লা করেছে। মানুষের দরকার একটু সচেতনতা। আমরা সেই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে এসেছি। আজকে আমরা এখানে এই জায়গাটা পুরো আহসান মঞ্জিল এবং আশপাশে সামনে সাইড পিছনে 4-5টা পরিচ্ছন্ন করে দিয়ে যাবো। এবং আমরা আজকে পরিচ্ছন্ন করে দিয়ে যাবো, এবং যারা দর্শক আগত দর্শক এবং পর্যটক এবং আশপাশে যারা আছে এলাকাবাসী, তাদেরকে বলে যাবো এই যে আজকে পরিষ্কার করে দিয়ে গেল বিধি, কিন্তু তারুণ্যরা এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখেন, এটা ধরে রাখেন, এই পরিচ্ছন্ন জায়গাটা ধরে রাখেন। এটা হচ্ছে আমাদের মূল থিম। আমরা সবসময় ঢাকা সব জায়গায় কাজ করে থাকি, সারা বাংলাদেশ সব জায়গায় কাজ করে থাকি, এবং আমরা আসলে চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ করতে চাই। বন্ধুরা, শেষ করলাম আহসান মঞ্জিল, ঘুরলাম, দেখলাম, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও। ধন্যবাদ।